আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম। ইউনিক ক্লাসরুম বিডিএর পক্ষ থেকে দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই। এই অধ্যায়ের এটি 11তম পার্ট। 11তম পার্টে থাকবে 238 পৃষ্ঠার অনুশীলনীর 1 থেকে 3 নং প্রশ্নের সমাধান। ইতিমধ্যে অষ্টম শ্রেণীর গণিতের প্রায় সকল টিউটোরিয়ালই দেওয়া হয়ে গেছে, আর 2-3টা টিউটোরিয়াল বাকি আছে। যাদের প্রয়োজন তারা চাইলে প্লেলিস্ট থেকে প্রয়োজনীয় অঙ্কগুলো দেখে নিতে পারেন। তো শুরু করছি 238 পৃষ্ঠা থেকে। এটি অনুশীলনীর সমাধান। 1 নং প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার ছক দেওয়া আছে, নিচের প্রশ্নগুলো সমাধান করো। অর্থাৎ শিক্ষার্থীদের উচ্চতা দেওয়া আছে। এখানে আমরা বেশ কিছু উপাত্ত দেখতে পাচ্ছি। এখান থেকে 3টি প্রশ্নের উত্তর করতে বলেছে। প্রথম প্রশ্ন, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে। পরের প্রশ্ন, অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। আর তারপরের প্রশ্ন, গড় নির্ণয় করতে হবে। শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। তো এই 3টি প্রশ্নের সমাধান শুরু করছি প্রথমে ক নং থেকে। ক নংয়ের যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ এখানে যে উপাত্তগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড় সাজানো আমরা অনেক আগে থেকেই করে আসতেছি, প্রাইমারি স্কুল থেকেই। তো এখানে আমরা যে কয়েকটা উপাত্ত আছে খুব সহজেই ছোট থেকে বড় সাজাতে পারবো। ছোট থেকে বড় সাজানোর জন্য আমরা একটু খেয়াল করব সবচেয়ে ছোট উপাত্ত কত আর সবচেয়ে বড় কত। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 90 আর সবচেয়ে বড় মান হচ্ছে 148। তো আমরা 90 থেকে শুরু করছি। 90 আছে 2টা, 97, এভাবে আমরা 148 পর্যন্ত সাজিয়ে লিখব। একটু খেয়াল রাখবো যেন কম বেশি না হয় এবং ওলটপালট না হয়। আর ছোট থেকে বড় যখন সাজানো হয়ে যাবে তখন খ নং এর উত্তর কিন্তু অতি সহজেই করা যাবে। এখানে কিভাবে করতে হবে, যে বড়গুলো আগে লিখতে হবে। 148, 148, তারপর 140, এইভাবে আমরা 90 পর্যন্ত লিখব। এটি হচ্ছে অধক্রমে সাজানো। আশা করি 1 নং প্রশ্নের ক এবং খ এর উত্তরে কারো সমস্যা থাকার কথা নয়। যদি বুঝতে সমস্যা হয় চাইলে কমেন্টসে লিখতে পারেন। অনেকেই অনেক কমেন্টস করেন, সময় স্বল্পতার কারণে উত্তর দেওয়া হয় না, কিন্তু আমি চেষ্টা করি প্রতিটি কমেন্টস পড়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্টগুলো লেখার জন্য। চাইলে আপনার মতামত জানাতে পারেন। চলে যাচ্ছি গ নং প্রশ্নের সমাধানে। 1 নং প্রশ্নের উত্তর গ। এখানে গড় নির্ণয় করতে বলা হয়েছে। গড় নির্ণয়ের জন্য আমরা সবচেয়ে সহজ পদ্ধতি যেটি আছে, একটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা, সেটাই করতে পারি। কিন্তু এখানে আমরা একই ধরনের উপাত্ত পাচ্ছি বেশ কয়েকটি বার করে, এজন্য অতগুলো উপাত্ত যোগ না করে আমরা ছোট্ট একটা সারণী করে নিচ্ছি। গড় উচ্চতা নির্ণয়ের জন্য সারণী। উচ্চতা শিক্ষার্থীর সংখ্যা আর এফআই এক্সআই। উচ্চতাকে এখানে এক্সআই এর দ্বারা ধরা হয়েছে, আর শিক্ষার্থীর সংখ্যা এফআই দ্বারা নির্ধারণ করা হয়েছে। 90 আছে উচ্চতা, তারপরে আছে হচ্ছে 97, 110, 125, 134, 40, 148। মোট এই কয়েক ধরনের উচ্চতা আমরা সারণীতে দেখতে পেয়েছি। এই 90 উচ্চতা বিশিষ্ট বা 90 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 2 জন। তার পরবর্তীতে 97 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থীর সংখ্যা 6 জন। তারপরে আছে 8 জন, 12 জন। এইভাবে আমরা গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যাগুলো লিখে নিলাম। এগুলো অবশ্যই আপনারা একটু মিলিয়ে নেবেন যে প্রকৃতপক্ষে 90 2 বার আছে কিনা, 97 6 বার আছে কিনা, 134 7 বার আছে কিনা, এগুলো আমরা অবশ্যই একটু মিলিয়ে নেব। আর এই যেই ঘরটা এফআই এক্সআই, এটা আমরা গুণন করব। এই প্রথম ঘর আর দ্বিতীয় ঘর গুণন করে এই ঘরে উত্তর বসাবো। 90 আর 2 গুণন করলে হয় 180। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা আছে হচ্ছে 40 জন। 90 আর 2 গুণন করলে 180, 97 আর 6 গুণন করলে 582। এভাবে আমরা বাকি ঘরগুলো গুণন করে নিই। গুণন করে আমাদের যা করতে হবে এই সবগুলো মান যোগ করতে হবে। যোগের জন্য এখানে আমরা ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই সমান যোগ করে পাই 4796। এখানে কিন্তু আমাদের যোগফলটা হয়ে গেল। এখন আমরা গড়ের যে সূত্র জানি, গড় সমান ক্যাপিটাল সিগমা এফআই এক্সআই ভাগ হচ্ছে এন। এখানে যোগফল হয়েছে 4796, আর মোট গণসংখ্যা এন এর মান হচ্ছে 40, ভাগ দিলে আমরা পাই 119.9 সেন্টিমিটার। সুতরাং নির্ণেয় গড় উচ্চতা 119.9 সেন্টিমিটার। 1 নং এর সমাধান কিন্তু হয়ে গেল। এখন আমরা 2 নং প্রশ্নে চলে যাচ্ছি। মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন। প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়। অর্থাৎ 50টা বক্স আম কিনেছে, কিন্তু প্রতিটি বক্স আম সমান নেই। কিন্তু গড়ে প্রতিটি বক্সে কটি আম আছে জানা প্রয়োজন। অর্থাৎ গড় করতে হবে 50টি বক্সে
50টি বক্সের প্রতিটি বক্সে গড়ে কয়টি করে আম আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। নিচের সারণী থেকে 50টি বক্সে গড়ে কটি আম আছে নির্ণয় করে, এখানে একটা সারণী দেওয়া আছে। তো আমরা এখন এই সারণী থেকে গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের পূর্বে আপনাদের রিকোয়েস্ট করব, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধারাবাহিক ভিডিও পেতে আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা। তারপর 2 নং প্রশ্নের সমাধান শুরু করছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমের সংখ্যা, বক্সের সংখ্যা। উপাত্তগুলো আমরা একটু খেয়াল করি। 51 থেকে 53, 54 থেকে 56, এটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি রয়েছে, কারণ 53তে শেষ, পরের শ্রেণী তার পরের সংখ্যা থেকে শুরু হয়েছে। যদি 53তে শেষ হয়ে 53 দ্বারাই শুরু হতো তাহলে এটা অবিচ্ছিন্ন হতো, আর এটা আছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা 51, 52, 53, 51, 52, 53 আমরা হাতের আঙ্গুল গুনবো। 51 সহ ধরতে হবে, 51, 52, 53, অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি আছে 3 করে, আর বক্সের সংখ্যা আছে 6, 14, 16, 9 আর হচ্ছে 5। আমরা এখন গড় নির্ণয় করব। কোন পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে সে সম্পর্কে কিন্তু এখানে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তো আমরা যেটা খুশি সেটাই করতে পারি। তো আমরা সহজ পদ্ধতিতেই গড় নির্ণয়ের চেষ্টা করি। আমি মূলত এখানে দেখিয়ে দেব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটি আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। তো প্রথম ঘরে আগে শ্রেণীব্যাপ্তি আমরা লিখে নিই, তারপরের ঘরে গণসংখ্যা, তারপরে মধ্যমান থাকবে ধাপ বিচ্যুতি ইউআই সমান x - a ডিভাইডেড এইচ, আর এখানে এফআই ইউআই। এখন আমরা এই দুটি ঘর প্রশ্নের যেভাবে আছে সেভাবেই দেখে দেখে পূরণ করি। শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিলাম আর গণসংখ্যাগুলো লিখে নিলাম। এখানে মোট গণসংখ্যা বা মোট কার্টুন আছে হচ্ছে 50টি। এইগুলো হচ্ছে কার্টুনের সংখ্যা, আর এখানে প্রতিটি কার্টুনে কয়টা থেকে কয়টা আম থাকতে পারে তার সংখ্যা দেওয়া আছে। মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান খুবই সহজ। শ্রেণীব্যাপ্তির যে মানগুলো থাকে সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যাটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ দেব, অর্থাৎ 51 আর 53 যোগ করে 2 দ্বারা ভাগ দেব। ভাগ দিলে আমরা যে মানগুলো পাই সেটা একদম লিখে নিলাম সবগুলো মান। 54 আর 56 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 55, 57, 59 যোগ করে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 58। আশা করি এগুলো বুঝতে পারবেন। ধাপ বিচ্যুতি, এখানে আমরা বিজোড় সংখ্যক শ্রেণী দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, অর্থাৎ মাঝখানের যে শ্রেণী রয়েছে তার মধ্যমান হবে হচ্ছে এর মান। এখানে আমরা এ দ্বারা নির্ধারণ করে নিলাম, এতে হচ্ছে আনুমানিক গড়। 58 হচ্ছে এর মান, আর আমরা জানি যে ঘরে এ হয় সেই ঘরে আসবে হচ্ছে 0, নিচের দিকে হচ্ছে +1 আর উপরের দিকে হচ্ছে -1, -2 এভাবে যাবে। তো এখানে -1, -2 আর নিচের দিকে +1, +2 করে বসবে। তারপরে FIUI, এখানে আমাদের গুণন করতে হবে গণসংখ্যার সাথে এই যে এই ঘরের মান। তো এখানে 6 আছে আর এখানে হচ্ছে -2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 6 দ্বিগুণে 12, প্লাস মাইনাসে মাইনাস, 14 একে 14, শূন্যর সাথে গুণন দিলেই 0 হবে। এখানে 9 একে 9 আর 5 আর 2 গুণন করলে আমরা পাই 10। এখন এই সবগুলো মান আমরা যোগ করব। -12 ক্যালকুলেটারেই আমরা তুলব, এভাবে -12 তুলব, তারপরে -14 তুলব, তারপরে +9 তুলব, +10 তুলব। অথবা আমরা যেভাবে করতে পারি, এই 12 আর 14 যোগ হবে, মাইনাসের যোগ এটা 26 হয়, আর 26 থেকে 19 বাদ দিলে আমরা পাই হচ্ছে -7। ক্যাপিটাল সিগমা FIUI সমান হচ্ছে -7। এখন আমরা গড় নির্ণয়ের জন্য সূত্র লিখি। গাণিতিক গড় x বার ইকুয়াল টু, এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করছি, a প্লাস সামেশন ক্যাপিটাল সিগমা FIUI ডিভাইডেড n গুণন হচ্ছে h। এখানে আমরা মানগুলো লিখে নিই। এতে অনুমিত গড় বাংলা না লিখলেও চলবে, তার মান হচ্ছে 58। এইচতে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি যার মান 3, এনতে মোট গণসংখ্যা, আর যেটার মান হচ্ছে -7। এখন এই মানগুলো আমরা এখানে বসিয়ে নিই। এর মান 58, এই যে উপরে ক্যাপিটাল সিগমা FIUI এটার মান হচ্ছে 7, এন এর মান 50 আর এইচ এর মান হচ্ছে 3। এখন আমরা যে কাজটা করব, 3 সপ্তাহে 21 হয়, এই 7-এর সাথে 3 গুণন দিয়ে হয় 21, 21কে 50 দ্বারা আমরা ভাগ দেব। ভাগ দিলে আসে 0.42। আমি আবারও বলছি, এখানে কেউ ভুল করবেন না, এই 7-এর সাথে 3 গুণন করছি, 7-এর সাথে 3 গুণন, 3 সপ্তাহে 21, 21কে 50 দ্বারা ভাগ দিলে 0.42, আর এই যে মাইনাস ছিল মাইনাস আছে। এখন আমরা ব্র্যাকেট তুলে দিই, প্লাস মাইনাসে মাইনাস, 58 থেকে 0.42 বিয়োগ করলে বের হয় 57.58, কিন্তু 57.58। কিন্তু আমরা জানি বক্সের মধ্যে আমগুলো কখনো ভগ্নাংশে থাকতে পারবে না, সেক্ষেত্রে এটাকে আমরা পূর্ণমানে নেব, আর পূর্ণমান নিলে আমরা পাই হচ্ছে 58 করে। অতএব 50টি বক্সে গড়ে 58টি করে আম আছে, অর্থাৎ প্রতিটি বক্সে গড়ে 58টি করে আম আছে। আশা করি বুঝতে পেরেছেন।
3 নং প্রশ্নে চলে যাচ্ছি। পাশের লেখচিত্রটি লক্ষ্য করো। এখানে একটা লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি। এই লেখচিত্র থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোর আমরা উত্তর করব। লেখচিত্রটির নাম লেখো। এটা কোন ধরনের লেখচিত্র? পূর্বের ক্লাসগুলো যদি করে থাকেন অবশ্যই এটার উত্তর কিন্তু আপনাদের মানে জিহ্বার আগায় চলে আসছে, যে জাস্ট একটু বলার অপেক্ষা। চাইলে কমেন্টসে লিখতে পারেন আমি উত্তর বলার আগেই। লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? এই যেখানে উপাত্তগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কোন ধরনের উপাত্ত? এটিরও উত্তর পারার কথা। এর প্রচুরক শ্রেণী কত? এই যেখানে যে আমরা লেখচিত্রটা দেখতে পাচ্ছি এটার প্রচুরক শ্রেণী কত? এটার আমাদের উত্তর করতে হবে। লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করো। সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো শুরু করছি 3 নং প্রশ্নের উত্তর ক দিয়ে। ক নম্বরে যে প্রশ্নটি ছিল, লেখচিত্রটির নাম লেখো। এই লেখচিত্রটির নাম হচ্ছে আয়তলেখ। খ নং প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। উপাত্তগুলো কোন ধরনের? এখানে লেখচিত্রতে উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত। গ নম্বরে প্রচুরক শ্রেণী কত? এখানে সবচেয়ে বড় আয়তক্ষেত্র কোনটা? এই যে এটা কোন শ্রেণীতে রয়েছে? 144 থেকে 153। তা আমরা প্রচুরক শ্রেণী লিখব। লেখচিত্রটিতে সবচেয়ে বড় আয়তক্ষেত্রটি 144.5 থেকে 153.5 এই শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী 144.5 থেকে 153.5। আশা করি বোঝার কথা। প্রথম 3টি প্রশ্নের উত্তর কিন্তু শেষ হয়ে গেল। খুবই সহজ 3টি প্রশ্ন ছিল। এখন আমরা তার পরবর্তী 2টি প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নং প্রশ্নের উত্তর, লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করো। এখানে আমরা লেখচিত্র থেকে সারণী তৈরি করব। আমাদের শ্রেণী রয়েছে 117 থেকে 126.5 গুলো আমি বলছি না, সময় লাগছে দেখা। 126 থেকে 135 এগুলোতে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা রয়েছে। আমরা জানি আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লাগে। তো এখানে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা রয়েছে। তো আমরা এই সারণীর মাধ্যমে এই লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণীটা তৈরি করি। এখানে মোট শ্রেণী যতগুলো আছে ততগুলো ঘর তৈরি করে নিলাম। আমাদের প্রথম শ্রেণী হবে 117.5 থেকে 126.5। তারপরের শ্রেণী 126.5 থেকে 135.5। এই যে এটা 126 থেকে 135। তারপর এটা 135 থেকে 144, 144 থেকে 53, 53 থেকে 62, 62 থেকে 71, 71 থেকে 180। আমরা কিন্তু শ্রেণী ব্যক্তিগুলো লিখে নিলাম। এখন গণসংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক করে ধরা হয়েছে, কারণ 5 ঘর পরে গিয়ে 5, তারপরে 5 ঘর পরে গিয়ে 10, 15 এইভাবে লেখা হয়েছে। তো আমাদের যে প্রথম আয়তক্ষেত্রটা এটা আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 একক জায়গা নিয়েছে। তো এখানে আমরা 3 লিখলাম। পরেরটাতে আছে হচ্ছে 5, তারপরেরটাতে আমরা দেখতে পাচ্ছি 10, এটা আছে হচ্ছে 9, তারপরেরটাতে আছে হচ্ছে 12। এইভাবে আমরা বাকি ঘরগুলোর গণসংখ্যাটা এই লেখচিত্র থেকে কিন্তু খুব সহজেই লিখতে পারি। তো এখানে মোট n সমান হচ্ছে 40, অর্থাৎ মোট 40টি উপাত্ত ছিল আর কি। তো আমরা এই সারণী থেকে লেখচিত্র থেকে কিন্তু সারণীটা নির্ভুলভাবে তৈরি করতে সক্ষম হলাম। এখন পরের যে প্রশ্নটা রয়েছে, সারণী থেকে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। এই যে আমরা যে সারণীটা তৈরি করলাম এটার থেকে এখন গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করব। তো শুরু করছি 3 নং প্রশ্নের শেষ উত্তর। গড় নির্ণয়ের জন্য সারণী, একটু আগে আমরা যে সারণীটা তৈরি করেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমরা নির্ণয় করার জন্য সেই সারণীটাই ব্যবহার করব। শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, মধ্যমান, ধাপ বিচ্যুতি, FI, UI। আমরা প্রথম মানগুলো লিখে নিলাম। শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা একটু আগে আমরা দেখেছিলাম। এখন মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কিভাবে নির্ণয় করব? খুবই সহজ, একটু আগে আমি আলোচনা করেছি। শ্রেণীতে যে নিম্ন সীমা আর উচ্চ সীমা থাকবে এই দুটা যোগ করে 2 দ্বারা ভাগ। এখানে 117.5 সাথে 126.5 যোগ করে 2 দ্বারা আমরা ভাগ দেব। এভাবে বাকি ঘরগুলো 9 করে যোগ করে যাব, কারণ এখানে শ্রেণী ব্যবধান 9 আছে। এটা কিভাবে আমরা নির্ণয় করব? এটি একটি অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে আমরা বিয়োগ করব। 126.5 থেকে 117.5 বিয়োগ করলে আমরা 9 পাবো। আর বিচ্ছিন্ন শ্রেণী থাকলে আমরা বিয়োগ যদি করি তাহলে 1 আবার যোগ করতে হবে, অথবা হাতের আঙুল গুনে আমরা বের করতে পারবো। আর এদিকে আমরা বিয়োগ করব। তো মধ্যমানগুলো আমি লিখে নিচ্ছি, এটা নিয়ে আর আলোচনা করছি না। তারপর ধাপ বিচ্যুতি, এখানে বিজোড় সংখ্যক শ্রেণী রয়েছে, 7টি শ্রেণী। 3টি করে বাদ দিলে মাঝে যেটি থাকে এটা হচ্ছে এর মান, আর যে ঘরে সেই ঘরে হচ্ছে 0, উপরের দিকে -1, -2, -3, নিচের দিকে +1, +2, +3।
এফআই ইউআই কীভাবে নির্ণয় করতে হয় একটু আগে আলোচনা করেছি, আবার বলছি। এখানে আমরা এফআই আর ইউআই এর মানগুলো গুণ করব। এ শূন্যের উপরের দিকে প্রতিটাতে মাইনাস হবে, 3 তিরিককে 9, 5 দ্বিগুণে 10, -10 হবে, 9 এককে 9, আর 12 শূন্য শূন্য, 5 এককে 5, 4 দ্বিগুণে 8, তারপর 3 দ্বিগুণে 6। আর এই সবগুলো আমরা যোগ বিয়োগ করে ক্যাপিটাল সিগমা এফআই ইউআই এর মান পাই -9। এখন আমরা সূত্র বসাই। গাণিতিক গড়ের সূত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে এক্স বার ইকুয়াল টু এ প্লাস ক্যাপিটাল সিগমা এফআই ইউআই ডিভাইডেড n গুণন এইচ। এখানে চলকগুলোর মান কি সেগুলো আমরা এখানে একটু লিখে নিচ্ছি। তারপর সূত্রেতে যে যে মান ছিল যে জায়গায় সেই মানগুলোই বসিয়ে নিলাম। এর মান 149, এফআই ইউআই এর মান হচ্ছে -9, এন এর মান 40, এইচ এর মান 9। 9 আর 9 গুণন করলে হয় 81, 81কে 40 দ্বারা ভাগ দিলে আমরা পাই 2.025। সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, অর্থাৎ এখানে আমরা এই মাইনাস দ্বারা লিখব 149 থেকে 2.025 বিয়োগ করলে থাকে 146.975। এটি নির্ণেয় গড়। আশা করি বোঝার কথা। তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী লাগবে। তো এখানে আমরা সারণীটা তৈরি করছি। প্রথম দুটি ঘর প্রশ্নতেই ছিল, আমরা যেটা ঘ নাম্বারে তৈরি করেছিলাম, এ দুটি নিয়ে আর আলোচনা করছি না। ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে যা আছে তাই, গণসংখ্যা যা এখানেও তাই, 3 বসবে। এখন এই 3-এর সাথে 5 যোগ 8 হয়, 8-এর সাথে 9 যোগ 17, 17-এর সাথে 12 যোগ 29, 29-এর সাথে 5 যোগ 34, 34-এর সাথে 4 যোগ 38, আর 2-এ 40। আশা করি বোঝার কথা কিভাবে এটা নির্ণয় করা হলো। এখন মধ্যক নির্ণয়ের জন্য যে কাজটা করতে হবে, মধ্যক শ্রেণীর অবস্থান নির্ণয় করতে হবে। আর মধ্যক শ্রেণীর অবস্থানের জন্য আমাদের সূত্র হচ্ছে n/2 তম পদ। তো এখানে n এর মান 40, 40কে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 20তম পদ। এই 20তম পদ যে শ্রেণীতে রয়েছে ওইটাই হবে মধ্যক শ্রেণী। আর এই 20তম পদ আমরা কোথা থেকে পাবো? এখানে আছে 3তম পদ পর্যন্ত, এটাতে আছে 8তম পদ পর্যন্ত, এখানে 17তম পদ পর্যন্ত। আমরা এই 29-এর মধ্যে 20কে খুঁজে পাচ্ছি। তার 29 যে শ্রেণীতে রয়েছে 144.5 থেকে 153.5, তো এটাই আমাদের মধ্যক শ্রেণী। এখন মধ্যকের আমরা সূত্র লিখি। এখানে L প্লাস n/2 মাইনাস এফসি গুণন, এখানে চাইলে এইভাবে আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি। আমি একটু দ্রুত লেখার জন্য এইভাবে ভাগ চিহ্নটা ব্যবহার করেছি। এখন সাইডে আমরা মান লিখি L। Lতে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বা নিম্নমান। আমাদের মধ্যক শ্রেণী 144 থেকে 153, এর নিম্নমান 144.5, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এইচতে শ্রেণী ব্যাপ্তি, যার মান রয়েছে 9, n/2, এই যে nকে 2 দ্বারা ভাগ দিলে আমরা পাই 20। এফসি হচ্ছে 17, এফসিতে কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 144 হচ্ছে মধ্যক শ্রেণী, আর এর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 17। তারপর এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এখানে আমরা দেখতে পাচ্ছি 12। চাইলে ছকের ভিতরে আমরা এফএম এফসি লিখে দিতে পারি। এখন এই মানগুলো আমরা সূত্রতে বসাই। তারপর আমরা একটু ক্যালকুলেশন করি। 20 থেকে 17 বিয়োগ হবে, 20 থেকে 17 বিয়োগ করলে থাকে হচ্ছে 3। এই 3-এর সাথে এখানে 9কে 12 দ্বারা আমরা ভাগ করেছি, ভাগ দিলে আসে 0.75। 3-এর সাথে 0.75 গুণন করলে হয় 2.25, যা 144.5-এর সাথে যোগ করলে আমরা পাই 146.575। অবশ্যই ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবেন। অঙ্কেতে ইচ্ছাকৃতভাবে কখনো ভুল করা হয় না, অনাকাঙ্ক্ষিতভাবে অনেক সময় ভুল ত্রুটি থেকে যায়। অর্থাৎ নির্ণেয় মধ্যক 146.75। আশা করি বোঝার কথা। বুঝতে কারো সমস্যা হলে কমেন্টসে জানাতে পারেন। তারপরে প্রচুরক নির্ণয় করি। প্রচুরকের জন্য আলাদা করে কোনো সারণীর দরকার হয় না, যে সারণীটা থাকে আমরা ওইটা একটু লিখে নিচ্ছি, নতুন করে আর কোনো সারণী লাগবে না। প্রচুরক নির্ণয় করতে হয় সর্বোচ্চ গণসংখ্যা দেখে। এখানে আমরা সর্বোচ্চ গণসংখ্যা দেখতে পাচ্ছি 12, তো আমরা এটাই লিখে নিচ্ছি। সর্বোচ্চ গণসংখ্যা 12, অতএব প্রচুরক শ্রেণী এই 12 কোন শ্রেণীতে রয়েছে? 144 থেকে 153 শ্রেণীতে রয়েছে। এখন প্রচুরকের সূত্র লিখি। প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এই চলকগুলোর মান আমরা সাইডে লিখে নিচ্ছি। Lতে হচ্ছে প্রচুরক শ্রেণীর
নিম্নমান এখানে 144.5। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা। এখানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12 আর তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 9, বিয়োগ করলে আমরা পাই 3। এভাবে F2 মান, F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, এখানে আমরা মান পাই 7। আর এইচের মান ইতিমধ্যে আমরা দেখেছি 9। এখন আমরা মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করে নিই। এখানে 3 নং 27 হয়, গুণন করলে আর নিচে 3 আর 7 যোগ করলে 10 হয়। 27 ভাগ 10, 27কে 10 দ্বারা ভাগ দিলে আসে 2.7, যা 144.5-এর সাথে যোগ করতে হবে। যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 147.2। অতএব নির্ণেয় প্রচুরক 147.2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, 238 পৃষ্ঠার যে 3টি প্রশ্ন ছিল তার সমাধান এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।